মুজিব বর্ষে বঙ্গবন্ধু খুনিদের ফেরানোর আশা পররাষ্ট্রমন্ত্রীর। কানাডা আমেরিকাকে চাপ দিতে স্বাক্ষর সংগ্রহ অভিযানের আহ্বান। পদ্মা সেতুর ৯০% কাজ শেষ, জানালেন ওবায়দুল কাদের। দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনীতি বদলে যাওয়ার প্রত্যাশা। মসজিদে বিস্ফোরণে দগ্ধ ৫ জনের অবস্থা এখনো আশঙ্কাজনক। প্রিয়জনের সুস্থতার অপেক্ষায় স্বজনরা। পিরানহা ও আফ্রিকান মাগুর বিক্রির দায়ে ৫ জনের কারাদণ্ড। পেঁয়াজের দরে লাগাম, স্বস্তি ফিরছে বাজারে। হিমালয় সীমান্তে স্থিতাবস্থা ফেরাতে চীন ভারত একমত। মস্কোতে ত্রিপক্ষীয় বৈঠকে সমঝোতা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মাঝখানে ভ্যানিলা ক্রিম আর দুই পাশে বিস্কুট, ইয়াম্মি মজা। ক্রিমও খাও নিজের স্টাইলে। এছাড়া সংবাদে আরও থাকছে: 50 বছরে বন্যপ্রাণী কমেছে 2/3। সচেতন না হলে ঝুঁকিতে পড়বে মানুষের অস্তিত্ব। মুজিব বর্ষেই জাতির পিতার খুনিদের ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করা সম্ভব বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে কানাডা আমেরিকাকে চাপ দিয়ে বঙ্গবন্ধুর খুনিদের ফেরাতে স্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করারও আহ্বান জানান মন্ত্রী। রিপোর্টে জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। জাতির পিতার পলাতক 2 খুনির মধ্যে রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে আর নূর চৌধুরী কানাডায় অবস্থান করছেন। তাদের দুজনকেই ফেরত আনার চেষ্টা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। জাতীয় প্রেস ক্লাবে জনতার প্রত্যাশা নামে এক সংগঠনের আয়োজনে এই আলোচনায় যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন এবং পানি সম্পদ উপমন্ত্রী AKM এনামুল হক শামীম। আলোচনায় উঠে আসে জাতির পিতার খুনিদের বিচারের রায় কার্যকর করার প্রসঙ্গ। বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন হওয়ার পূর্বে আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে আলোচনা করে ঠিক করে রেখেছিলেন, যুদ্ধের পরে যেই দেশ হবে সেই দেশটির নাম হবে বাংলাদেশ। আলোচনায় অংশ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মুজিব বর্ষে জাতির পিতার অন্তত একজন খুনিকে ফিরিয়ে এনে রায় কার্যকর করা সম্ভব। একজন মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন আর একজন আছে আপনার এই কানাডায়। আমরা মাননীয় প্রধানমন্ত্রীও বিভিন্নভাবে আমাদের চেষ্টা করছেন এবং আমরা আশাবাদী যে আরেকজনকে আমরা এই মুজিব বর্ষে আপনার আনতে পারবো বলে আমাদের বিশ্বাস। আশ্রয়দাতা দেশগুলোকে চাপ দিতে গণস্বাক্ষর অভিযান শুরুরও আহ্বান জানান তিনি। আমি এই জন্য আমার সব বাংলাদেশি এবং যারা প্রবাসে থাকেন, আপনারা একটা সিগনেচার ক্যাম্পেইন শুরু করেন। লোকের আমি যদি কয়েক লক্ষ কোটি লোকের সিগনেচার সংগ্রহ করতে পারি, এটা আমেরিকার জন্যে, এটা কানাডার জন্যে, তা আমি এই সিগনেচার সংগ্রহ করে ওই সরকারকে বলবো যে দেখো যে এত লোক এই খুনির আপনার বিচার চায়, এতে আমাদের অবস্থানটা একটু শক্তিশালী হবে। করোনা ভ্যাকসিন পেতে মন্ত্রণালয় কাজ করছে বলেও আশার কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। সংসদে বলেছেন যেখান থেকে পাওয়া যায় আমার মানুষকে বাঁচানোর জন্য আমার দায়িত্ব, আমি সেখান থেকে আনব। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। পদ্মা সেতুর সার্বিক অগ্রগতি 81% বেশি বলে জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানান, মূল সেতুর 90% কাজও শেষ। পদ্মা সেতুর অগ্রগতি পর্যালোচনা বিষয়ক সভায় ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে ওবায়দুল কাদের বলেন, সেতুটি চালু হলে বদলে যাবে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনীতির চালচিত্র। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। স্বপ্নের পদ্মা সেতুতে মোট 41টি স্প্যানের মধ্যে বসেছে 31টি স্প্যান। দৃশ্যমান হয়েছে 4650 মিটার। 42টি পেয়ারের কাজও হয়েছে এবং নদী শাসনের কাজ শেষ হয়েছে প্রায় 84%। মাওয়া ও জাজিরা প্রান্তে সংযোগ সড়ক ও টোল প্লাজার কাজও এরই মধ্যে শেষ হয়েছে। সকালে পদ্মা সেতু প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রকল্পের বর্তমান অবস্থা তুলে ধরেন মন্ত্রী।
ইতিমধ্যে মূল সেতুর প্রায় 90% কাজ শেষ হয়েছে। আশ্বস্ত করতে চাই এই প্রকল্পে কোনো আর্থিক সংকট নেই। সকলকে নিষ্ঠা সততার সাথে প্রকল্পের কাজ এগিয়ে নিতে আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি। মনে রাখতে হবে, প্রকল্পের ইমেজ ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ কেউ করবেন না। 5টি সংসদীয় আসনের উপনির্বাচনে বিএনপির অংশগ্রহণকে সাধুবাদ জানান ওবায়দুল কাদের। নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন অংশগ্রহণমূলক করতে নির্বাচন কমিশন স্বাধীন ও কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারা যেটা চাইবে সেটা ফ্যাসিলিটি প্রোভাইড করার দায়িত্ব সরকারের। রাজনৈতিক দল নিবন্ধন আইন সংশোধন বিষয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যের জবাব দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। নির্বাচন বিষয়ক বিষয়াদি নির্বাচন কমিশনেরই এখতিয়ার। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। নারায়ণগঞ্জের ফতুল্লার বাইতুল সালাহ জামে মসজিদে বিস্ফোরণে দগ্ধ 37 জনের মধ্যে এ পর্যন্ত 31 জনের মৃত্যু হয়েছে। একজন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও 5 জনের অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকরা বলছেন, আহতদের সুস্থ করে তোলার সর্বোচ্চ চেষ্টা চলছে। সাইদুল ইসলামের রিপোর্ট। নারায়ণগঞ্জের ফতুল্লার বাইতুস সালাহ জামে মসজিদে অগ্নিকাণ্ডে দগ্ধরা এখনও বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে, বাইরে স্বজনদের অপেক্ষা। বার্ন ইনস্টিটিউটের করিডোরে থামছে না কান্নার রোল। 2 সন্তানের বাবার জন্য অপেক্ষায় নারীর, প্রিয় স্বামীর সুস্থতার জন্য প্রার্থনা। দগ্ধ অন্যদের স্বজনদের অবস্থাও একই রকম। তারাও স্বজনদের সুস্থ হয়ে ফিরে আসার অপেক্ষায়। কি এখন দিন যত যেতেছে যন্ত্রণা বাড়তেছে সবারই, ঠিক আছে? যন্ত্রণা বাড়া তো বোঝেনি পুরো রোগী। আপনারা তো এইসব সিচুয়েশন অনেক দেখছেন, আমরা হয়তো বা প্রথমবার ওই অবস্থায় আছে। একটু সবাই দোয়া করেন যাতে সবাই সবার জন্য পায়। চিকিৎসকরা জানিয়েছেন, রোগীদের শারীরিক অবস্থা অপরিবর্তিত, তবে শঙ্কামুক্ত নয়। এখন বর্তমানে 5 জন আছেন, তার মধ্যে কেন্নার নামে একজন আছে, ওনার পার্সেন্টেজ অফ বার্ন 30% উইথ ইনহেলেশনাল ইনজুরি। প্রত্যেকটা পেশেন্টেরই ইনহেলেশনাল ইনজুরি আছে, যার কারণে কোনো পেশেন্ট তো বলতে পারবো না, কারণ এইসব পেশেন্টগুলো খুব খারাপ হয়ে যায়। গত শুক্রবার এশার নামাজ শেষে নারায়ণগঞ্জের ফতুল্লার বাইতুস সালাহ জামে মসজিদে হঠাৎ বিস্ফোরণে 37 জন দগ্ধ হন। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। কোভিড-19 দেশে আরও 34 জনের মৃত্যু হয়েছে। সবাই হাসপাতালে মারা গেছেন। এর মধ্যে 25 জন পুরুষ ও 9 জন নারী। এ নিয়ে মোট মৃত্যু 4668। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে করোনা সংক্রান্ত তথ্য বলছে, 188তম দিনে দেশের 94টি ল্যাবে 14,747টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 1,792 জন। শনাক্তের সংখ্যা বেড়ে 3,34,762। নতুন 2,474 জন সহ সুস্থ হয়েছে 2,36,024 জন। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে 19 জন। এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 17 লাখের বেশি। রাজধানীর কারওয়ান বাজারে বিক্রি নিষিদ্ধ পিরানহা ও আফ্রিকান মাগুর বিক্রেতাদের হাতে নাতে ধরল র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় 5 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। এদিকে ছুটির দিনের বাজারে কমেছে পেঁয়াজের দর, আর ইলিশ সহ প্রায় সব মাছেরই সরবরাহ ভালো। মিনালা দিবার রিপোর্ট। কারওয়ান বাজার মাছের আড়তে চলছিল বিক্রি নিষিদ্ধ পিরহানহা ও আফ্রিকান মাগুর বিক্রি। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে অভিযান চালায় র্যাব 2-এর একটি দল। শুধু নিষিদ্ধ মাছ বিক্রি নয়, মাছে ক্ষতিকর রং মিশিয়ে হাতে নাতে ধরা পড়ে 5 আড়তদার। তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। পোয়া মাছগুলি রয়েছে সেগুলোতে আপনার কাপড়ের রং দেওয়া হয়েছে রঙিন করার জন্য এবং অতিরিক্ত মূল্যে বিক্রি করার জন্য। এটা একটা মারাত্মক অপরাধ, স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। সেকেন্ডলি হচ্ছে বিক্রয় এবং চাষযোগ্য যে মাছগুলি মানে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ এবং হচ্ছে পিরানহা, এই দুটো মাছই কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে। তো এই অপরাধের কারণে এখান থেকে 5 জনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড আদেশ করা হয়েছে। পরিবেশের জন্য ক্ষতিকর এসব রাক্ষসে মাছ চাষাবাদ ও পোনা উৎপাদন বেশ আগেই নিষিদ্ধ করেছে মৎস্য অধিদপ্তর।
গত কিছুদিন ধরে লাফিয়ে বাড়তে থাকা পেঁয়াজের দরে লাগাম টানা গেছে। দেশি ও আমদানি করা দুই ধরনের পেঁয়াজের দামই কমেছে। ছুটির দিনে বাজারে সবজির দামে কিছুটা স্বস্তি, দুই একটি ছাড়া প্রায় সব সবজির দাম কমেছে। ইন্ডিয়ান পেঁয়াজ এটা মনে করেন 42 টাকা কিনা, আবার দেশিটা হয়েছে আপনার 50-60 টাকা। ঝিঙ্গা 40, পটল 40, মানে গত সপ্তাহ থেকে যে কোনো সবজি 20 টাকা কেজি কম আছে। মাছের বাজার স্থিতিশীল, সরবরাহ বেশ ভালো। বাজার ভরা ইলিশের দিকেই ক্রেতার চোখ। আকার ভেদে দাম কেজিতে 500 থেকে 1200 টাকা পর্যন্ত। আমরা 1 কেজি সাইজে যে বেচতেছি 750 টাকা, আর যেটি বড় এটি বেচতেছি 1000 টাকা পিস। আবার 1 কেজির নিচে যেটি এটি 600 টাকা পিস, এটি 500 টাকা পিস। মুরগি, গরু ও খাসির মাংস বিক্রি হচ্ছে আগের দামে। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। স্বাভাবিক অবস্থায় ফিরেছে ব্যাংকিং সেবা, শাখাগুলোতে ভিড়, স্বাস্থ্যবিধি মেনে লেনদেন। অর্থনীতিতে আরও বড় ভূমিকা রাখবে ই কমার্স, বলছেন সংশ্লিষ্টরা। সম্প্রসারণে দরকার নতুন আইন। আবারও আমন্ত্রণ রাত 11:21 সংবাদে। গণতন্ত্র পুনরুদ্ধারের সব পথ সরকার বন্ধ করে দিয়েছে অভিযোগ করে সরকারের অপকর্ম তুলে ধরতেই উপনির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি, বলেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে ঢাকা 5 ও 18 এবং সিরাজগঞ্জ 1 এবং নওগাঁ 6 আসনের মনোনয়ন প্রত্যাশীরা ফর্ম সংগ্রহ করেন। শনিবার বিকেলে দলীয় মনোনয়ন বোর্ডের সভায় চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হবে। এ নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করে সরকারকে জনপ্রিয়তা যাচাই করার আহ্বান জানান রুহুল কবির রিজভী। ভয়ঙ্কর রকম একটা দুঃশাসনের মধ্যে আমাদের কাটাতে হয়েছে। এই দুঃশাসনকে মোকাবিলা করে যারা রাস্তায় থেকেছেন, যারা দলীয় কর্মসূচি সফল করেছেন, এগুলো বিবেচনা করা হবে। তো এই সামগ্রিক বিবেচনা করেই দলের যে মনোনয়ন বোর্ড একজনকে একটি আসনে একজনকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের উপর হামলার ঘটনায় দিনাজপুরের ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। তাকে দিনাজপুর পুলিশ লাইন্সে সংযুক্ত করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার আনোয়ার হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার উপর হামলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় ব্যর্থতা এবং ওই রাতে পুলিশের টহল নিয়ে প্রশ্ন ওঠে ওসি আমিরুল ইসলামের বিরুদ্ধে। রংপুর সদর থানার পরিদর্শক আজিম উদ্দিনকে ঘোড়াঘাট থানায় নতুন অফিসার ইনচার্জের দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে রিমান্ড শেষে দুই আসামি নবিরুল ইসলাম ও শান্টু কুমারকে আদালতে তোলার পর তাদের কারাগারে পাঠানো হয়েছে। আসামি শান্টু কুমার এবং নবিরুল রিমান্ড শেষে আজকে তদন্তকারী কর্মকর্তা ডিবি আদালতে জমা দিয়েছে। এই জমা দিলে তারপরে উপস্থাপন হবে, তারপর তারা জেলখানায় চলে যাবে। করোনা সংকট পুরোপুরি না কাটলেও প্রায় স্বাভাবিক অবস্থায় ফিরেছে ব্যাংকিং সেবা। গ্রাহকরা আগের মতোই ভিড় করছেন শাখাগুলোতে। মিলছে নগদ ও চেক জমা উত্তোলন সহ সব ধরনের সেবা। ব্যবসা বাণিজ্য উন্মুক্ত হওয়ায় অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্যের ব্যাংকিং সেবাও এখন প্রায় স্বাভাবিক। তবে কিছুটা শিথিলতা দেখা গেলেও লেনদেনে মানতে হচ্ছে স্বাস্থ্যবিধি। মেহেদী হাসানের রিপোর্ট। করোনা সংকটে গত মার্চের শেষ সপ্তাহ থেকে মে মাস পর্যন্ত দেশ জুড়ে ছিল সাধারণ ছুটি। তবে ব্যবসা বাণিজ্য ও মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল রাখতে সীমিত আকারে চালু ছিল ব্যাংক। কিন্তু শাখাগুলোতে গ্রাহক ও কর্মচারীদের উপস্থিতি ছিল কম। আর 31 মে থেকে বিশেষ সাধারণ ছুটি প্রত্যাহার করায় বাণিজ্যিক ও অর্থনৈতিক কর্মকাণ্ড সচল হয়েছে। জমে উঠেছে ব্যাংকও। করোনার প্রভাব তো এখন ব্যাংকিং লেনদেনে কমে যাচ্ছে, স্বাভাবিক লেনদেনই মনে হচ্ছে। এখন কাউন্টার বাড়াইছে, আগে তো অনেক কম ছিল, এখন অনেক বাড়াইছে আর কি। বাড়ানোর ক্ষেত্রে আমাদের লেনদেনের সুবিধাটা একটু বাড়ছে। গতি ফিরেছে বৈদেশিক লেনদেনেও। গত আগস্ট মাসে রেমিটেন্স এসেছে $1.96 বিলিয়ন। পণ্য রপ্তানি হয়েছে $2.96 বিলিয়ন। জুলাই মাসে আমদানি ছিল $4.22 বিলিয়ন। ওয়ার্কারদের ওয়েজেস আমরা দিতে পারেছি 100%। তারপরে বড় ইন্ডাস্ট্রিতে আমরা প্রায় 900 কোটি টাকা আমরা ওয়ার্কিং ক্যাপিটাল দিয়ে দিছি। এখন সিএমএসএমই আর এগ্রিকালচার এটা আমরা চলছে, এটা আমরা দিতে পারবো। আমি মনে করি যে
এই যে প্রণোদনা টাকাগুলো যাচ্ছে, আমরা ব্যাংক খোলা হয়ে গেছে, তো ডেইলি ট্রানজ্যাকশনও কিন্তু আস্তে আস্তে বাড়ছে। আমি মনে করি যে ধরেন আগামী হয়তো 2-4-5 সপ্তাহ পর একেবারে পূর্ণ উদ্যমে আমরা ব্যবহার করতে পারবো। কেন্দ্রীয় ব্যাংক বলছে, করোনা সংকটের মধ্যেও গ্রাহকরা প্রত্যাশিত সেবা পেয়েছেন, সেবা বঞ্চিত হওয়ার কোনো ঘটনা ঘটেনি, আর এখন লেনদেন হচ্ছে আগের স্বাভাবিক সময়ের মতোই। সার্বিক দিক থেকে বিবেচনা করলে লকডাউনের আগের যে পর্যায়ে ছিল ব্যাংকগুলো এখন কিন্তু তার সমস্ত কার্যক্রম এলসি বলেন, তারপরে ইম্পোর্ট এলসি বলেন, এক্সপোর্ট বলেন, লেনদেন বলেন, এই সব কিছু মিলে কিন্তু প্রায় আগের কাছাকাছি চলে গেছে। এদিকে করোনা পরিস্থিতিতে অনলাইনে রেকর্ড পরিমাণে লেনদেন বেড়েছে। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। করোনা মহামারীর 6 মাসে দেশের ই-কমার্স খাতের সম্প্রসারণ বিগত 5 বছরকে ছাড়িয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এই ধারা বজায় রাখতে ডিজিটাল কমার্স নীতিমালার পাশাপাশি নতুন আইন জরুরি। আর ব্যবসায়ীদের সুরক্ষা ও সরকারি সহায়তা নিশ্চিতে সবাইকে এক ছাতার নিচে আনতে চায় অনলাইন ব্যবসায়ীদের সংগঠন ই-ক্যাব। ই-কমার্স নিয়ে ইবনে নূর শাওনের 2 পর্বের বিশেষ প্রতিবেদনের শেষ পর্ব। অনেক দূরই এগিয়েছে দেশের ই-কমার্স খাত। বিশেষ করে করোনা মহামারী শুরুর পর চাহিদা বেড়েছে অনলাইন বাজারের। ক্রেতাদের চাহিদা মতো নিরবিচ্ছিন্ন পণ্য সরবরাহ নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে ব্যবসায়ীরা। এই সময়টাতে বেরিয়ে এসেছে এই ব্যবসার কিছু ফাঁকফোকর। অনেকেই নিয়মকানুন না মেনে বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যবসা পরিচালনা করায় হযবরল অবস্থার সৃষ্টি হয়েছে। ই-কমার্স ব্যবসায়ীদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য না থাকলেও লক্ষাধিক নিবন্ধিত ও অনিবন্ধিত প্রতিষ্ঠান রয়েছে। প্রায় 40টি ক্যাটাগরিতে ই-ক্যাবের সদস্য রয়েছে 1300-র মতো। সদস্যদের ঋণ, প্রণোদনা ও প্রশিক্ষণের মতো বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করে ই-ক্যাব। ই-কমার্স অথবা অনলাইন ভিত্তিক ব্যবসা করতে হলে ই-ক্যাবের মেম্বারশিপ নিতে হবে। তখন কিন্তু সকল ই-কমার্স এবং অনলাইন ভিত্তিক ব্যবসাগুলো একই ছাতের আওতায় চলে আসবে এবং তখন একই বটম থেকে তাদেরকে সহযোগিতা করা যাবে। তবে সব প্রতিকূলতা কাটিয়ে আগামী কয়েক বছরের মধ্যে ই-কমার্স শক্ত ভিত্তি পাবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। 95% ট্রাফিক পড়ে কিন্তু অ্যাপে। সো আপনার কাছে একটা স্মার্টফোন থাকতে হবে। সো স্মার্টফোনের পেনিট্রেশন যত বাড়বে, সো এই প্রাইসটা যত আপনার কমবে বা ইন্টারনেট ইউজার যত বাড়বে, তত অধিক আমাদের জন্য সুবিধা। কিছু সমস্যা থাকলেও এ খাতকে এগিয়ে নিতে দ্রুত সমাধান করার আশ্বাস দিয়েছেন বাণিজ্য মন্ত্রী। ই কমার্সের যে অ্যাডভান্সমেন্টটা হলো, এটা আসলে এই ক্রাইসিসের জন্য যে অ্যাডভান্সমেন্ট আগামী 5 বছরেও হতো না। এটা ডিজিটাল বাংলাদেশ, ই কমার্স সব কিছুই আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করতে চাই। সবারই আশা, ক্রেতা বিক্রেতার আস্থায় ই কমার্স দেশের অর্থনীতিতে আরও বড় ভূমিকা রাখবে। ইবনে নূর শাওন, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন জনদুর্ভোগ। বিল দিয়েও গ্যাস পাচ্ছেন না মানিকগঞ্জের মানুষ। ক্ষুব্ধ জনগণের পক্ষে পৌরসভা তাই মামলা ঠুকেছে তিতাসের বিরুদ্ধে। গ্যাস না মিললে অবিলম্বে টাকা ফেরত চেয়েছেন জনগণ। মোস্তাফিজুর রহমানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন অখিল পোদ্দার। মাস শেষে ঠিকই বিল গুনতে হয়, শুধু গ্যাসের দেখা নেই। অবৈধ লাইন যাদের আছে তাদের কোনো সমস্যা নেই, অসুবিধাই শুধু নিয়মিত গ্রাহকেরা। 1-2 দিন কিংবা 3-4 মাস নয়, গ্যাসের সমস্যা মানিকগঞ্জে চলছে বছরের পর বছর। মাটি চুলায়ও রান্না করব, আবার গ্যাসও রান্না করব, এটা কোন ধরনের কথা? কিন্তু আপনারা তো টাকা ঠিকই নেন। 7 বছর ধরে আমরা গ্যাসের বিল দিয়ে এসেছি, এই 15,000 টাকা করে, 25 টাকা 1,000 টাকা, তাহলে আমাকে টাকা গুনে আমাকে ব্যাগ দিক। আর যদি গ্যাস না থাকে এই লাইনটা সমস্ত কিছু উঠে নিয়ে যাবেন। লোক যদি মরে যায় তাহলে এর দায়ী থাকবো কে? এই যে আমি প্রেশার রোগে আমি ঘাইমে অস্থির হয়ে গেছি। গ্যাসের দাবিতে বিক্ষোভ মিছিল করেছি, স্মারকলিপি দিয়েছি, মানববন্ধন করেছি, ঝাড়ু মিছিল করেছি, কিন্তু আমরাই পাই না। আমরা এমনও বলেছি যে আমাদের 24 ঘন্টা লাগবে না, আমাদের সকালে, দুপুরে, রাত্রে 3 বেলা 2 ঘন্টা করে 6 ঘন্টা গ্যাস দেওয়ার জন্য। পৌরসভার প্রত্যেক বাড়িতেই আছে রান্নার সব ধরনের চুলা। করোনাকালে জীবনযাপনে অতিরিক্ত ব্যয় বাড়ায় নাজুক অবস্থায় মানিকগঞ্জের মানুষ। বাচ্চারা বায়না করে এটা সেটা বানিয়ে দাও, আমাদের সিলিন্ডার রাখছি বিকল্প হিসেবে। লাইনের গ্যাসের টাকাও দিতে হচ্ছে, আবার সিলিন্ডারও কিনতে হচ্ছে। বিভিন্ন এজেন্ট, বিভিন্ন কোম্পানি চড়া দামে গ্যাসের মূল্য বৃদ্ধি করেছে। জনগণের চাপে এবার তিতাসের বিরুদ্ধে মামলা করেছেন খোদ পৌর মেয়র। গ্যাসের বিল দিচ্ছি, আমি ইলেকট্রিসিটি বিল দিচ্ছি, সিলিন্ডারে আমি বিল দিচ্ছি, তাহলে এই বিলগুলি দিতে যেয়ে
পৌরসভার যে ট্যাক্সগুলি দেওয়ার সেগুলো মানুষে দিতে পারে না। তখন মানিকগঞ্জের জজ কোর্টে আমি একটা রিট করেছি। লাকড়ি আর কেরোসিনের আগুনে গেল 7 বছর ধরে জ্বলছে মানিকগঞ্জের মানুষ। কারণ প্রত্যেক বাড়িতেই আছে হয় এলপি গ্যাস, নয়তো মাটির চুলা, ইন্ডাকশন চুলার পাশাপাশি আরও নানাবিধ ব্যবস্থা। আর তিতাসের গ্যাসের বিল গুনছেন শুধুই ফাও ফাও। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তি চিত্র তুলে ধরবে 21শে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন। 21শে টেলিভিশনে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার আর 21শে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। 21শে টেলিভিশন। আমন্ত্রণ আবারও রাত 11টার 21শে সংবাদে। দেশের পর্যটন শিল্প বিকাশে বিমান পরিবহন ও পর্যটন এবং সংস্কৃতি মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী KM খালিদ। বিকেলে রাজধানীতে বাংলাদেশ ট্যুরিজম এক্সপ্লোরার অ্যাসোসিয়েশনের উদ্যোগে গুণীজন সংবর্ধনা ও অভিষেক অনুষ্ঠানে যোগ দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী। বলেন, পর্যটন শিল্পের উন্নয়নের জন্য সুযোগ সুবিধা বৃদ্ধি করা হচ্ছে। দেশের পর্যটন স্পটগুলোতে নিরাপত্তার পাশাপাশি প্রতারকদের দমন করা দরকার বলেও এ সময় মন্তব্য করেন প্রতিমন্ত্রী। তোলার জন্য বিমান এবং সংস্কৃতি মন্ত্রণালয় এখন থেকে যৌথভাবে কাজ করব। সেখানে যে লজিস্টিক সাপোর্ট যেগুলো দিতে হয় সেটি আমরা সব জানি। আমার কোথাও একটা গেলে, পর্যটকরা গেলে একটা রেস্টুরেন্ট পায় না, একটা ওয়াশরুম পায় না, সেখানে আমরা কিছু সুযোগ সুবিধা বৃদ্ধি করবো, মানুষ যেন স্বস্তিতে থাকতে পারে। অসহায়, হতদরিদ্র ও বানভাসী মানুষের পাশে বর্তমান সরকার আগেও ছিল এবং ভবিষ্যতেও থাকবে বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান। দুপুরে জামালপুরের সরিষাবাড়ির কামরাবাদ ইউনিয়নে রেড ক্রিসেন্ট সোসাইটির আয়োজনে 1000 দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়। এ সময় তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা সরকারের আমলে কোনো মানুষ না খেয়ে থাকবে না। আবরার হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চায় বুয়েট কর্তৃপক্ষ, জানিয়েছেন বুয়েটের নবনিযুক্ত উপাচার্য ডক্টর সত্যপ্রসাদ মজুমদার। সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, 15ই সেপ্টেম্বর আবরার হত্যার চার্জশিট দেয়া হবে। এ সময় তিনি বুয়েটের সকল শিক্ষার্থীর জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে জানিয়ে আরও বলেন, কর্তৃপক্ষ আবরারের পরিবারকে ক্ষতিপূরণও দেবে। নেত্রকোনায় ট্রলার ডুবির ঘটনায় আরও 2 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 12 জনে। সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পৃথক স্থান থেকে 2টি লাশ উদ্ধার করা হয়। এছাড়া এ ঘটনায় 6 জনকে আসামি করে কলমাকান্দা থানায় মামলা দায়ের করা হয়েছে। দুর্ঘটনায় নিহত লুৎফুন্নাহারের স্বামী ও মনিরার বাবা আব্দুল ওয়াহাব বাদী হয়ে এ মামলা করেন। পরে ট্রলার চালক আব্দুল লস্কর ও তার সহযোগী বাপন মিয়া, জাফর আলী, বাবুর্চি বাদল ও সোহাগ মিয়াকে গ্রেফতার করে পুলিশ। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। প্রয়োজনীয় প্রযুক্তিগত প্রস্তুতি ছাড়াই চট্টগ্রাম কাস্টমস হাউসে শুরু হয়েছে নতুন শুল্কায়ন পদ্ধতির পরীক্ষামূলক কার্যক্রম। ব্যবসায়ীরা বলছেন, এ কারণে রপ্তানি প্রক্রিয়ার গতি কমবে। তবে ভিন্নমত কাস্টমস কর্তৃপক্ষের। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন মাসুমা লিসা। পণ্য রপ্তানির ক্ষেত্রে এখন থেকে চালান বিল অফ এক্সপোর্ট কাস্টমস হাউসের এসআইকুডা সিস্টেমে জমা দেওয়ার 48 ঘন্টার মধ্যে শুল্ক নির্ধারণ করতে নির্দেশনা জারি করে এনবিআর। এর সঙ্গে যুক্ত করতে হবে কাগজপত্র পরীক্ষার প্রতিবেদন। আগামী বছর 1 জানুয়ারি থেকে এ পদ্ধতি পূর্ণাঙ্গভাবে কার্যকর হওয়ার কথা। 1 সেপ্টেম্বর থেকে চট্টগ্রাম কাস্টমস হাউসে শুরু হয়েছে এই পদ্ধতির পরীক্ষামূলক কার্যক্রম। বন্দরের বাইরে বেসরকারি অফ ডকগুলোকে প্রয়োজনীয় তথ্য প্রযুক্তি নেটওয়ার্কে যুক্ত না করে নতুন শুল্ক পদ্ধতি চালু হলে রপ্তানিকারকরা হয়রানিতে পড়বে বলে মনে করছে C&F প্রতিষ্ঠানগুলো। এক্সপোর্টের পণ্য আসলো, সেটা অফ ডকে পণ্য পরীক্ষা হলো, এক্সামিন হওয়ার পরে সে কি কাস্টমসে সেইটা শুল্কায়ন করতে পারবে? সেই সুযোগ কি আর তার থাকবে?
থাকবে না। তাতে কি হবে যে সেদিন আর এই পণ্যটি স্টাফিংয়ের জন্য প্রোগ্রাম পাবে না। যদি পরবর্তী দিন জাহাজের প্রোগ্রাম থাকে, সে এই জাহাজের প্রোগ্রাম রাখতে পারবে না, পণ্যটা এয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। একই কথা বলছেন তৈরি পোশাক রপ্তানিকারকরাও। বন্দর কর্তৃপক্ষ অথবা কাস্টম কর্তৃপক্ষ কোনো একটা প্রক্রিয়া যদি নতুন প্রক্রিয়া যদি চালু করতে গিয়ে আমাদেরকে সময় ক্ষেপণ করে, অথবা আমাদের এই আমাদের সহজ করার পরিবর্তে ব্যাপারটাকে জটিল করে ফেলে, তাহলে কিন্তু আমাদের রপ্তানি বনাম আমদানিকার দুই জায়গায় কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হব। তবে ভিন্ন মত চট্টগ্রামের কাস্টমস কমিশনারের। এসআই কোডের সিস্টেমে যদি আমরা এই তথ্যপত্রগুলো প্রপারলি দিতে পারি যথাসময়ে, অ্যাকর্ডিংলি ব্যাংক ইএক্সপি সংশোধন করবে এবং বাংলাদেশ ব্যাংকে রিপোর্ট করে দিবে। তাহলে আপনার এই কাজগুলো পেন্ডিং থাকবে না এবং এই ক্ষেত্রে যে সমস্যাগুলো আছে সেটা আমরা পরিহার করতে পারবো। বিশ্ব বাণিজ্য ব্যবস্থা নিজেদের অবস্থান ধরে রাখতে পণ্য রপ্তানি সহযোগীকরণের দাবি ব্যবসায়ী প্রতিনিধিদের। মাসুম আলিসা, 21 টেলিভিশন। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিত্রশিল্পী মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদের ৭১তম জন্মদিন আজ। ১৯৫০ সালের এই দিনে ঢাকায় জন্মগ্রহণ করেন খ্যাতিমান এই শিল্পী। তার ক্যানভাস জুড়ে স্থান পেয়েছে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু আর বাংলাদেশ। রাষ্ট্রপতি স্বর্ণপদক, বাংলা একাডেমি পুরস্কার, শিল্পকলা একাডেমি পুরস্কার, ইউনেস্কো পুরস্কার, স্বাধীনতা পুরস্কার সহ নানা সম্মাননায় ভূষিত হয়েছেন গুণী এই চিত্রশিল্পী। পেয়েছেন বাংলাদেশের সর্বোচ্চ পুরস্কার স্বাধীনতা পদক। ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মান নাইটে ভূষিত হয়েছেন শিল্পী শাহাবুদ্দিন আহমেদ। তার বিভিন্ন চিত্রকর্ম বাংলাদেশ ছাড়াও বুলগেরিয়া, তাইওয়ান, সুইজারল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ফ্রান্সের বিভিন্ন গ্যালারি সহ নানা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে সংরক্ষিত আছে। শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। মুজিব বর্ষে বঙ্গবন্ধু খুনিদের ফেরানোর আশা পররাষ্ট্রমন্ত্রীর। কানাডা আমেরিকাকে চাপ দিতে স্বাক্ষর সংগ্রহ অভিযানের আহ্বান। পদ্মা সেতুর ৯০% কাজ শেষ, জানালেন ওবায়দুল কাদের। দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনীতি বদলে যাওয়ার প্রত্যাশা। মসজিদে বিস্ফোরণে দগ্ধ ৫ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক। প্রিয়জনের সুস্থতার অপেক্ষায় স্বজনরা। পিরানহা ও আফ্রিকান মাগুর বিক্রির দায়ে ৫ জনের কারাদণ্ড। পেঁয়াজের দরে লাগাম, স্বস্তি ফিরছে বাজারে। হিমালয় সীমান্তে স্থিতাবস্থা ফেরাতে চীন ভারত একমত। মস্কোতে ত্রিপক্ষীয় বৈঠকে সমঝোতা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।